প্রথমে আপনার দলীয় পরিচয়, আপনি কোন পদে আছেন এবং এটা একটু পরিচয় দিবেন আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সম্রাট। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী সদর উপজেলা আহ্বায়ক পদে আমি বর্তমান দায়িত্বপ্রাপ্ত আছি এবং আমি রাজবাড়ী পৌরসভা ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার। তো আপনার প্রাণপ্রিয় সংগঠন বিএনপি বাংলাদেশের কোন অবস্থায় দেখতে চান বর্তমান প্রেক্ষাপটে? আসলে দীর্ঘ ১৭টি বছর আমরা বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি ২০০০ সাল থেকে এই বিএনপি সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজবাড়ী কলেজ শাখার আমি এজিএস ক্যান্ডিডেট ছিলাম। তার পরবর্তীতে আমি এই বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি আমার জায়গা থেকে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোকে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমরা আসলে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যে ছাত্র জনতার যে বিপ্লবের মাধ্যমে একটি নতুন রাষ্ট্র গঠিত হয়েছে, আমরা দীর্ঘ ১৭টি বছর এই স্বৈরাচার আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন আমরা যারা রয়েছি তারা সবাই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমাদের লক্ষ্য ছিল একটি, যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা এবং বাংলাদেশের মানুষের বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধার করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ছিল। আসলে গণতন্ত্রটা হচ্ছে একটি রাষ্ট্রের মূল কাঠামো। সেই কাঠামোটাই যদি ঠিক না থাকে তাহলে সেই রাষ্ট্র কিন্তু উন্নয়ন করা কখনোই সম্ভব না। আমরা সেজন্যই গণতন্ত্রকে সবসময় প্রাধান্য দিয়েছি, মানুষের ভোটের অধিকারটাকে প্রাধান্য দিয়েছি। আমরা সম্প্রতিকালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ৫ই আগস্টের পরে দেখেন ১৭টি বছর কিন্তু এই বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের জন্য কিন্তু লড়াই করে আসছে। কিন্তু ৫ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নামে একটি গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধারের জন্য যে একটি নীল নকশা তারা তৈরি করে বিভিন্ন রকম অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের গুজব তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্ন রকম আমাদের দলীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারণা চালানোর চেষ্টা করছে এবং আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। দেখেন ১৭টি বছর আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিন্তু অতিবাহিত হয়েছি। রাতের পর রাত আমাদেরকে ঘরের বাইরে থাকতে হয়েছে, ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়েছে, বিনা কারণে আমাদেরকে পুলিশে উঠায় নিয়ে গিয়েছে রাতে। অনেক নেতৃবৃন্দকে আমরা কিন্তু এখনও খোঁজই পাইনি, তারা বেঁচে আছে না মরে গেছে, তাদের লাশটাও কিন্তু আমরা দেখতে পাইনি, খুঁজে পাইনি। হঠাৎ করে এই ছাত্র বিপ্লবের মাধ্যমে যে নতুন একটি রাষ্ট্র গঠন হয়েছে, এখানে কিন্তু বিএনপির অনেক বড় একটা ভূমিকা ছিল। আমরা এই ৫ই আগস্টের পরে যেটা দেখতে পাচ্ছি যে বিএনপির যে ভূমিকাটা, সেটাকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। ক্ষমতার আকাঙ্ক্ষা সবারই আছে, গণতন্ত্রের প্রক্রিয়ায় যদি আপনি আসতে চান আসবেন, তাতে কোনো বাধা নেই। কিন্তু এই যে অপপ্রচার চালিয়ে, গুজব চালিয়ে বিএনপিকে মানুষের মন থেকে মুছে দেওয়ার যে অপচেষ্টা, আসলে এই চেষ্টাকে আমি ধিক্কার জানাই। এটি বলবো যে এটা রাজনীতিতে একটা অপসংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সবারই মন মানসিকতা ফ্রেশ রাখতে হবে। গণতন্ত্রের মাধ্যমে একটি নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনা করবে, তখন কিন্তু এই যে আমরা ১৭ বছর যে আন্দোলন করলাম, সেটা কিন্তু গণতন্ত্র রক্ষার জন্যে। আপনি নির্বাচনের মাধ্যমে আপনি আসেন, নির্বাচনের মাধ্যমে আপনি গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষ আপনাকে যদি চয়েস করে তাহলে আপনি আসবেন। আমরা
ঠিক একই এই 5ই আগস্টের পরে আমরা দেখছি একটি মহল, একটি গোষ্ঠী ঠিক এই স্বৈরাচার শেখ হাসিনা যে প্রক্রিয়ায় ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করেছিল, ক্ষমতাকে আঁকড়ে রেখে তার চেষ্টা করেছিল, সেই একই ধারাবাহিকতা আমার কাছে মনে হচ্ছে বর্তমান এই যে 5ই আগস্টের পরে যারা নিজেদেরকে মনে করছে যে 24-এর মুক্তিযোদ্ধা বা তাদের কারণে এই রাষ্ট্রটা এই পরিবর্তন হয়েছে, স্বৈরাচার উত্থান হয়েছে। যেমন শেখ হাসিনা মনে করতো যে বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগ যারা করে তারাই দেশের জন্য যুদ্ধ করেছিল এবং বাকি যারা ছিল সবাই রাজাকার, তারাই এই দেশের মালিক এবং তারা যেটা বলবে এই রাষ্ট্র সেভাবেই পরিচালনা হবে। ঠিক আমরা এই 5ই আগস্টের পরে আমরা দেখছি একটি গোষ্ঠী তারা সেম প্রক্রিয়ায় তারা নিজেদেরকে এই স্বৈরাচার সরকারের যে ধারাবাহিকতা সেই একই রাস্তায় তারা হাঁটার চেষ্টা করছে এবং মনে হচ্ছে তারা একটা ভিন্ন গ্রহের লোক, বাংলাদেশের লোক না, তারা ফেরেশতা এবং বাকি যারা আছে তারা সবাই দুর্নীতিবাজ। কিন্তু আমরা দেখতে পেলাম যে কিছু কিছু আমাদের যারা এই ছাত্র জনতা যারা এই বিপ্লবের সাথে যারা জড়িত ছিল আমরা অবশ্যই তাদেরকে সেলুট জানাই, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমরা যারা বিএনপি করি, যারা অঙ্গ সংগঠন ছিলাম, এই যে ছাত্র জনতার যে বিপ্লবের যে মূল যে মাস্টার মাইন্ড, আসলে আমাদের তারেক রহমান সাহেব কিন্তু তিনি লন্ডনে বসে তিনি কিন্তু এই পরিকল্পনাটা কিন্তু তিনি সাজিয়েছিলেন। এটাকে অনেকেই মানতে চান না এবং অনেকেই ভাবছেন শুধুমাত্র তাদের কারণেই এই স্বৈরাচার উত্থান হয়েছে। যদি তাদের মাধ্যমে যদি স্বৈরাচার উত্থান হতো তাহলে 17টি বছর আপনারা কোথায় ছিলেন? আপনারা যারা এখন নিজেদেরকে বলছেন যে এই রাষ্ট্রের মূল নায়ক হচ্ছেন আপনারা, 17টি বছর তো আপনাদের মুখ থেকে একটিবারও কোনো বিপ্লবের কথা শুনিনি, কোথাও প্রতিবাদের কথা শুনিনি, গণতন্ত্রের কথা শুনিনি। ওই যে কথাই আছে না, ঝড়ে বক পড়ে ফকিরের কিরামতি বাড়ে, আমরা ঠিক তেমনই কিছু দেখতে পাচ্ছি যে ঝড়ে বক পড়ছে, ফকিরের কিরামতি বাড়ছে। গণতন্ত্র পুনরুদ্ধারে এখন বিএনপির ভূমিকা কি? গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা হচ্ছে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি একটি কথাই বলেছেন যে বাংলাদেশের মানুষ যাকে ইচ্ছে তাকে তারা নির্বাচিত করবে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হবে। একক ক্ষমতা বা এই স্বৈরাচার সরকারের মতন নির্বাচনবিহীন কোনো সরকার আমরা দেখতে চাই না। আমরা চাই যে এই রাষ্ট্রে গণতন্ত্র হোক আমাদের মূল উদ্দেশ্য, এবং এই রাষ্ট্রে যারা নাগরিক রয়েছে, যারা জনগণ রয়েছে, তারাই সিদ্ধান্ত নেবে এবং তারাই নির্বাচিত করবে কে হবে এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। সেটাই হবে হচ্ছে গণতন্ত্রের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। মানুষ যদি মনে করে জনাব তারেক রহমান এই রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি উপযুক্ত, তাহলে তাকে নির্বাচিত করে মানুষ এই রাষ্ট্রের ক্ষমতায় দেবে। আর যারা এই যে বর্তমান যারা বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে তাদেরকেও বলতে চাই, আপনারা অপপ্রচার না চালিয়ে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের কাছে যান। মানুষ যদি আপনাকে পছন্দ করে, মানুষ যদি আপনাদেরকে নির্বাচিত করে, আপনারা আসবেন, আমরা ওয়েলকাম জানাবো। কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ জানাই যে আপনারা অপপ্রচার করবেন না, আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন না, এবং গণতন্ত্র পুনরুদ্ধার হোক এটাই আমাদের মূল লক্ষ্য হবে। এবং এই গণতন্ত্র যে সরকার আছে সেই সরকার, আমি মনে করি যে গণতন্ত্র সরকার ছাড়া একটি রাষ্ট্র কখনোই উন্নতির শিখরে যেতে পারে না। তবে বর্তমান যে আমাদের ডাক্তার ইউনূস, তাকেও ধন্যবাদ জানাই, তিনি অত্যন্ত বিচক্ষণ একটি লোক। বর্তমান বাংলাদেশে তথা রাজবাড়িতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান আছে, এতে কি আপনার সন্তুষ্ট? আসলে শুধু রাজবাড়ি না, সারা বাংলাদেশেই আওয়ামী লীগ, শেখ হাসিনা চলে গেছে কিন্তু আওয়ামী লীগের লোকজন তো এখনও যায় নাই, তারা কিন্তু বিদ্যমান রয়েছে এবং কারো গায়ে কিন্তু লেখা নাই আমি আওয়ামী লীগ বা আমি বিএনপি। আমরা সবাই বাঙালি, রক্ত মাংসের লোক। দেখা গেছে যে এই বর্তমান যারা স্বৈরাচার সরকারের সাথে জড়িত ছিল তারা বিভিন্ন ধরনের অপকাণ্ড চালাচ্ছে, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, চুরি, বিভিন্ন ধরনের অপকর্ম করে
এটা সমস্ত দায়ভার বিএনপির উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। বাংলা রাজবাড়িতেও কিন্তু দেখেন আমাদের অন্য যে সংগঠন যারা আছে তারাও কিন্তু বিএনপিকে বিতর্কিত করার বিভিন্ন রকম অপচেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে জাতীয় নির্বাচন কতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এই মুহূর্তে বর্তমান আমরা যেটা মনে করি যে জাতীয় নির্বাচনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে এখন দাঁড়িয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। নির্বাচিত সরকার না আসলে বর্তমান যে আইন শৃঙ্খলার কথা বলেন, বর্তমান পরিস্থিতি কথা বলেন, সার্বিক দিক দিয়েই একটি মানে বিব্রতকর অবস্থায় রয়েছে, বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। যে যার মতন অরাজকতা, সারা বাংলাদেশে কিন্তু একটা অরাজকতা রয়েছে, মানে গুছালো না। জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতা গেলে আপনাদের 31 দফা কি বাস্তবায়ন হবে বলে মনে করেন? জাতীয় নির্বাচনের আগেই তো আসলে আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান তিনি তো আসলে এই 31 দফা তো অনেক আগে থেকেই কর্মসূচি তিনি শুরু করে দিয়েছেন। তার উদ্দেশ্য হচ্ছে, অনেকে হয়তো ভাবছেন যে জনাব তারেক রহমানের উদ্দেশ্য হচ্ছে এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে নিজে আয়ত্তে করা বা এই দেশের প্রধানমন্ত্রী হওয়া। তিনি কিন্তু বলেছেন, স্পষ্ট করে বলেছেন, আমি ক্ষমতার লোভে বা ক্ষমতা যাওয়ার জন্যে কিন্তু আমি রাজনীতি করছি না, আমি রাজনীতি করছি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি বাংলাদেশের জনগণ যদি আমাকে না চায় তাহলে আমি এই রাষ্ট্রের ক্ষমতা কখনোই নিজের স্বৈরাচার সরকারের মতন অন্তত আমি চাইবো না যে আমি ওখানে ক্ষমতায় বসে থাকি। যদি বাংলাদেশের মানুষ ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে, তারা যদি মনে করে জনাব তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্র নায়ক হিসেবে যদি দেখতে চায়, অবশ্যই সেটা সে গ্রহণ করবে। এবং 31 দফা যে বাস্তবায়নের জন্য তিনি যে কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি কিন্তু অলরেডি আমাদের চলমান। আমরা কিন্তু মানুষের কল্যাণের জন্য কাজ করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণমুখী কর্মকাণ্ড এবং দেশকে আরও সমৃদ্ধিকর এবং এগিয়ে নেওয়ার জন্য যে কর্মকাণ্ডগুলো তিনি আমাদের যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ কিন্তু আমরা পালন করছি। এবং সম্প্রতি কিছু ছোটোখাটো কিছু ঘটনা আছে, ধরেন যে একটি অফিসে জনাব তারেক রহমান এবং জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার ছবি একটা দোকানে কিনতে পাওয়া যায়। ওই দোকানদারের কাছে কিন্তু গিয়ে এই ছবিটা কিনতে কিন্তু লাইসেন্স লাগে না। একজন দেখা যাচ্ছে খারাপ প্রকৃতির লোক, দলের সাথে কোনো সম্পর্কতা নাই, দলের কোনো পোস্ট প্রতিবেদন নাই। 5ই আগস্টের পরে দেখা গেছে সে একটা অফিস বানিয়েছে, সেই অফিসটার মধ্যে সে ছবিগুলো টানিয়ে সে নিজেকে বিএনপি দাবি করছে। আসলেও সে প্রকৃত অর্থে বিএনপি করে কি করে না আমরা অনেকেই কিন্তু সেটা জানি না। এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? এদের বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে আমরা অবশ্যই সেটা খোঁজখবর রাখছি। যদি আমরা জনাব তারেক রহমান তিনি আমাদের বলেছেন এবং আমাদের দলের হাইকমান্ড তিনি বলেছেন যে এই ধরনের যারা কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদের যে জেলায় যে অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায় পর্যন্ত নির্দেশ দিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে দলের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা যেন দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেয় এবং তাদের বিরুদ্ধে মামলা করারও কিন্তু একটি নির্দেশনা এসেছে। যারা দলের নাম ভাঙিয়ে দলকে ব্যবহার করে বিভিন্ন রকম অপকর্ম করবে, এর দায়ভার তো দল কখনোই নেবে না। কারণ ওই লোকটি তো 5ই আগস্টের পরে যারা বিএনপি নিজেকে দাবি করছে তারা আসলেও মূলত বিএনপি করার জন্য আসে নাই, তারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য মূলত রাজনীতিতে আসছে। এই ধরনের লোককে আমরা কখনোই অ্যাকসেপ্ট করি না এবং আমাদের দলও কখনো অ্যাকসেপ্ট করে না। এবং আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান তিনিও নির্দেশনা দিয়েছেন, বর্তমান যারা এই 5ই আগস্টের পরে যারা বিএনপিতে আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই প্রথমত তাদেরকে যাচাই বাছাই করে যেন দলের মধ্যে না হয়, কোনো অনুপ্রবেশকারী যেন দলের মধ্যে ঢুকে কোনো বিশৃঙ্খলা যেন না করতে পারে, দলের ভাবমূর্তি যেন নষ্ট না করতে পারে। আমরা যদি দেখি আমাদের দলের মধ্যেই যদি কেউ দেখি যে অনৈতিক কাজের সাথে জড়িত, দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাহলে আমরা নিজ দায়িত্বে তার নামে আইনি ব্যবস্থা নেব। আমরা কিন্তু অলরেডি ঢাকা শহরে আপনি দেখবেন সারা বাংলাদেশেই কম বেশি
যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল, দল থেকে কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান তিনি নিজে কিন্তু মামলা করেছেন। আসলে এরা তো দল করে না, এরা দেখবেন আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তারা তখন ওই দেখবেন যে আওয়ামী লীগের ছবি টবি নিয়ে তারা ওই একটি অফিস নেবে, তারা বিভিন্ন অপকর্ম করবে, তারা ওই দলের নাম ভাঙাবে। আবার যখন বিএনপি আসবে তখন বিএনপির নাম ভাঙাবে। এ ধরনের কিছু লোক আছে যারা টাউট বাটপার। এই টাউট বাটপার থেকেও আমরা দলের যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ আছে তাদেরকেও সবসময় সতর্ক করা হচ্ছে যে এই ধরনের লোক থেকে আপনারা বিরত থাকবেন। আর মূলত হচ্ছে আওয়ামী লীগের কিছু লোকজন এই কিছু এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে, তারা এই বিএনপি সেজে বিভিন্ন ধরনের অপকর্ম করে দলের উপর দায় চাপানোর যে অপচেষ্টা, সেই অপচেষ্টায় কিন্তু তারা লিপ্ত হয়েছে। এ নিয়ে আমরা খুব সতর্ক আছি এবং আমাদের দলের হাইকমান্ড তিনিও আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমাদের এই জেলার গণমানুষের নেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম সাহেব তিনি বারবারই এই বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন এবং নেতৃবৃন্দকে সতর্কিত করছেন এবং দলের মধ্যে যারা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও কিন্তু তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছেন। আগামী ডিসেম্বর বা জুনের মধ্যে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী, সেক্ষেত্রে একজন প্রধান বিরোধী দল হিসেবে দীর্ঘদিন আপনারা ছিলেন, তো আপনারা কি মনে করেন যে এককভাবে ইনশাল্লাহ আপনাদের জনপ্রিয়তা সেই লেভেলে আছে কিনা, আপনারা এককভাবে ক্ষমতা যেতে পারবেন কিনা? আসলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা মনে করি যে আমরা 17 বছর যে কর্মকাণ্ড মধ্যে আমরা লিপ্ত ছিলাম, মানুষের কল্যাণমুখী যে কর্মকাণ্ড লিপ্ত ছিলাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের সেই আস্থা আমরা অর্জন করতে পেরেছি। এবং তারপরেও আমি বলতে চাই যে এই দেশের মানুষ যদি তারা নির্দ্বিধায় তাদের ভোটের অধিকার আদায় করবে এবং তারা যাকে খুশি তাকে ভোট দেবে এবং তারা যদি মনে করে যেই হোক, সে নতুন দলে হোক, পুরানি দলই হোক, বিএনপি হোক, যেই হোক, তারা যদি বাংলাদেশের মানুষ যদি যাকে মনে করবে তাকেই তারা নির্বাচিত করবে। এটাই হচ্ছিল গণতন্ত্রের মূল উদ্দেশ্য। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের মানুষ যেন তার ভোটের অধিকারের মাধ্যমে একটি দেশের নির্বাচিত সরকার নির্বাচিত করতে পারে। তবে আমরা আশাবাদী যে আমরা বিগত দিনে যে কর্মকাণ্ডগুলো করেছি, মানুষ আমাদের উপর আস্থা আছে এবং বাংলাদেশের মানুষ বিএনপি সরকারকে ক্ষমতায় দেখতে চায়, সেই ব্যাপারে আমরা শতভাগ আমরা আশাবাদী। ব্যক্তি সম্রাট রাজনৈতিক জীবনে নিজেকে কোন অবস্থানে রাজবাড়ির রাজনীতিতে নিজেকে দেখতে চান? আসলে আমি ছোটবেলা থেকেই রাজনীতির সাথে আমি জড়িত। আমার পেশা হচ্ছে আমি ব্যবসায়ী একজন। আমি মানুষের কল্যাণের জন্যই আমি কাজ করতে চাই। সেটা আমার রাজবাড়ির পৌরসভার আমি 2 নং ওয়ার্ডের সাবেক কমিশনার। আমি সবসময় চেষ্টা করি যে দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের আপদে বিপদে থাকার সবসময় চেষ্টা করেছি এবং নীতি নৈতিকতা নিয়ে চলার চেষ্টা করেছি। এবং আমি চাই সামনের দিনগুলো যতদিন বেঁচে থাকব মানুষের জন্য কাজ করব এবং এই রাজবাড়ির জন্য যদি আমার কখনো কোনো সুযোগ থাকে, যদি কখনো কোনো সুযোগ আসে, রাজবাড়িবাসীর জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে আমি তাদের জন্য কাজ করব। রাজবাড়িবাসী তথা রাজবাড়ি পৌরবাসীর জন্য আপনার মেসেজটা বার্তাটা কি? রাজবাড়িবাসীর জন্য আমার মেসেজ হচ্ছে রাজবাড়িটা একটি সুন্দর একটি শহর। আমরা একই শহরে সবাই মিলেমিশে বসবাস করি, একে অপরের প্রতি আমরা সহনশীল হব এবং আমরা প্রত্যেকেই যারা রাজবাড়ির বাইরে আছি, রাজবাড়ির বিভিন্ন পেশাদার কর্মের অবস্থায় যারা আমরা বিভিন্ন জায়গায় আছি, আমরা চেষ্টা করব যার যেখান থেকে যতটুকু সামর্থ্য আছে রাজবাড়ির জন্য যদি করার কোনো সুযোগ থাকে তাহলে আপনারা করবেন। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব রাজবাড়িটাকে সুন্দরভাবে গুছালোভাবে সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ি শহরটা যেন শান্তিপ্রিয় একটি শহর থাকে এবং সুন্দর শহর থাকে এবং সবার মধ্যে যেন ভ্রাতৃত্ব থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করব
এবং আরেকটি জিনিস আমি যেটা বলতে চাই রাজবাড়িবাসীর জন্য, যে রাজবাড়িটা আসেন আমরা প্রত্যেকটা অঞ্চলেই মাদক বিরোধী একটি কর্মসূচি যেন আমরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে এটা করতে পারি। কারণ মাদকটা এমন একটা জিনিস যেটা নিজের জীবন, ব্যক্তিগত জীবনকেও নষ্ট করে, সেটা পরিবারকেও ধ্বংস করে দিচ্ছে, একটি সমাজকে ধ্বংস করে দিচ্ছে, একটি রাষ্ট্রকেও কিন্তু ধ্বংস করে দিচ্ছে। আমরা যে অনেকেই এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এড়িয়ে না গিয়ে আমরা যদি সামাজিকভাবে এটাকে যদি সবাই দায়িত্ব নিয়ে যদি আমরা চেষ্টা করি, তাহলে এটা থেকে আমার মনে হয় মুক্ত পাওয়া সম্ভব। তাতে করে দেখবেন যে আমার ভাই, আমার চাচা, আমার ওই দুলা ভাই, আমার ভাগ্নে, বিভিন্ন প্রত্যেকের কোনো আত্মীয় স্বজন কেউ না কেউ এই মাদকের সাথে জড়িত। তার জীবনটাও ধ্বংস হচ্ছে, সমাজটাও ধ্বংস হচ্ছে, পাশাপাশি রাষ্ট্রও কিন্তু এর ভুক্তভোগী হচ্ছে। তাই সামাজিকভাবে যদি আমরা এটার প্রতিরোধ গড়ে তুলি, আমার মনে হয় এটা থেকে মুক্ত পাওয়া সম্ভব। এবং সর্বশেষ আমি আমার রাজবাড়িবাসীকে আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই রাজবাড়িটাকে সুন্দর করে গোছালো একটি শহর হিসেবে আমরা যেন সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, সে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।